বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা, তেল ও পানি শোধনাগারে হামলা, লেবাননেও আঘাত, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, বাহরাইন কুয়েতেও আক্রমণ। 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করে যদি 2 লিটার তেল নেই তা আমরা তো মনে করেন বাসা লাগাতে পারবো, যাইতে পারবো না। অনেকে দেখা যায় টাঙ্কি খালি করে আইসা আবার তেল নিতেছে। আমাদের যেটা স্টকে ছিল আমরা একদম সম্পূর্ণটা দিয়ে দিয়েছি। জ্বালানি নিয়ে শঙ্কায় লম্বা লাইন, পাম্পে পুলিশ, ডিপোতে সেনা মোতায়েন, জাহাজ আছায় হবে না সংকট, প্রভাব পড়বে না ঈদ যাত্রায়, আপাতত দাম বাড়াবে না সরকার। তেল ভরে মজুত করবেন, এটা ঠিক হবে না। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। জ্বালানি তেলের সংকট হতে পারে, এই আশঙ্কার থেকে ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার এর কোনো সুযোগ নেই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ঈদের আগেই সরকারি ভাতা পাবেন ইমাম পুরোহিতরা। 14 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মসজিদে 10,000, মন্দির গির্জা প্যাগোডায় 8,000 টাকা মিলবে উৎসব ভাতাও। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদান রাখায় অদম্য নারী সম্মাননা পেলেন বেগম জিয়া। গ্রহণ করলেন নাতনি জাইমা। নারীর ক্ষমতায়নে ভূমিকা রাখবে ফ্যামিলি কার্ড, বললেন রাষ্ট্রপতি। ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেফতার। পাঠানো হয়েছে 15 দিনের রিমান্ডে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগ। গুমের মতো অপরাধ করেও অনুশোচনা নেই শেখ হাসিনার। বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার অভিযোগ মির্জা ফখরুলের। ভুক্তভোগীর পরিবারকে সুরক্ষা দেবে সরকার। এবং স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে ভারতের সঙ্গে আলোচনায় সরকার। চলমান মেগা প্রকল্পে ঋণ জটিলতার সমাধানের আশ্বাস নয়াদিল্লির। যুক্তরাষ্ট্র ইসরায়েলের বর্বরতার নিশানা ইরানের বেসামরিক স্থাপনা। তেহরানে বিমান হামলায় তেল ও পানি শোধনাগারে আগুন ধরে যায়। লেবাননে হোটেলে আঘাতে নিহত হয়েছেন 4 জন। ইসরায়েলের বিভিন্ন শহরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানও। খামেনি সহ শীর্ষ নেতাদের হত্যা করায় ট্রাম্পকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি তেহরানের। আর তেহরানের সঙ্গে সমঝোতা না করার ঘোষণা মার্কিন প্রেসিডেন্টের। ইরানের রাজধানী সহ কয়েকটি শহরে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল। হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে ভয়াবহ আগুন ধরে যায়। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ইরানের বেশ কয়েকটি জ্বালানি মজুত কেন্দ্রে হামলা চালিয়েছে। হামলা হয়েছে একটি পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টেও। তেহরানের পাশাপাশি কারাজ শহরের শিল্পাঞ্চলকেও লক্ষ্যবস্তু করেছে নেতানিয়াহু বাহিনীর যুদ্ধ বিমান। লেবানন জুড়েও আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি সেনারা। বৈরুতে কুদস ফোর্সের লেবানন শাখার শীর্ষ কমান্ডারদের লক্ষ্য করে হামলার খবর পাওয়া গেছে। এছাড়া রাজধানীর একটি হোটেলে চালানো হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। জবাবে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে রকেট ছুড়েছে হিজবুল্লাহ। যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনের জবাব দিচ্ছে ইরান। রাত থেকে ঝাঁকে ঝাঁকে মিসাইল ছোড়া হয় ইসরায়েলের বিভিন্ন শহর লক্ষ্য করে। তেল আবিবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিছু হামলা প্রতিহত করলেও বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে বিভিন্ন সামরিক অবকাঠামোতে। ইরানের সঙ্গে কোনো ধরনের সমঝোতা চান না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন দেশটিতে এমন একজনকে ক্ষমতায় দেখতে চান যিনি ইরানকে আর যুদ্ধের পথে নেবেন না। সম্প্রতি ইরানের একটি স্কুলে চালানো হামলায় বহু হতাহতের ঘটনার দায় পুরোপুরি অস্বীকার করেন মার্কিন প্রেসিডেন্ট। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। এনে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে আছেন সহকর্মী ফারুক ভিয়া রবিন। যাচ্ছি তার কাছে। রবিন, আমরা দেখলাম কিন্তু সংঘাতের এই পর্যায়ে বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু বেসামরিক স্থাপনার পাশাপাশি স্পেসিফিক্যালি বললে জ্বালানি স্থাপনাগুলো দুই পক্ষই কিন্তু আক্রমণ চালাচ্ছে। সেক্ষেত্রে এই বিষয়টার ব্যাখ্যা কি? রাব্বি, আপনাকে যদি জানাতে চাই যে বিশ্ব জ্বালানির অন্যতম একটি আধার কিন্তু যে উপসাগরীয় দেশগুলো কিংবা যে মধ্যপ্রাচ্যের দেশগুলো, আমরা কিন্তু এর আগেও যেটি দেখছিলাম যে মানে ইরান থেকে যে হামলাগুলো চালানো হচ্ছিল সেগুলোর থেকেও কিন্তু যে
আশেপাশের যে আরব দেশগুলো, অন্যান্য আরব দেশগুলোর সেই জ্বালানি স্থাপনাগুলো কিন্তু যে আক্রমণের শিকার হয়েছে, ঠিক একইভাবে আমরা কিন্তু এখনও যেটি দেখতে পাচ্ছি যে ইসরায়েল যে আক্রমণ করছে বা মানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র মিলে ইরানের উপর যে আক্রমণ চালাচ্ছে, সেখানেও কিন্তু মানে তেল শোধনাগার বা জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো হচ্ছে এবং এর একটি যে নেতিবাচক প্রভাব, অর্থাৎ যে বিভিন্ন জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালানো এবং একটি যে অনিশ্চয়তা পড়া, সেটা কিন্তু যে বিশ্বব্যাপী কিন্তু পড়ছে, অর্থাৎ যে বৈশ্বিক জ্বালানিতে এক ধরনের নেতিবাচক প্রভাব পড়ছে। অন্যদিকে আজকে কিন্তু ইরানের পক্ষ থেকে যেটি দাবি করা হচ্ছে যে 6 মাস যুদ্ধ চালানোর মতন সক্ষমতা রয়েছে দেশটি। আর এই যখন একটি যে অবস্থা, আমরা একটু আগে বলছিলাম যে জ্বালানি স্থাপনাগুলো লক্ষ্য করে কিন্তু হামলা চালানো হচ্ছে। আগের দিন কিন্তু কাতারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে ইরান যুদ্ধ যদি দীর্ঘস্থায়ী হয় তাহলে সেক্ষেত্রে উপসাগরীয় যে দেশগুলো রয়েছে তাদের মানে জ্বালানি উত্তোলন করা সেটি হয়তোবা যে একটা পর্যায়ে গিয়ে বন্ধ করে দিতে হতে পারে। আজকে কিন্তু যে কুয়েতের পক্ষ থেকে একটি সতর্কমূলক বার্তা দেওয়া হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে জ্বালানির যে উত্তোলন সেটি হয়তোবা যে কমানো হতে পারে বা কমানোর একটি ঘোষণা দিয়েছে। এবং একইভাবে এই যে এরকম একটি পরিস্থিতি, সেটির কারণে কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি যে বিশ্ববাজারে কিন্তু যে জ্বালানির দাম বেড়ে গেছে এবং অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যারেল প্রতি সেটি কিন্তু $90 ছাড়িয়ে গেছে, যেটি ধারণা করা হচ্ছে এরকম চলতে থাকতে হয়তোবা যে $100 ছাড়িয়ে যেতে পারে। তো রাব্বি, এই যখন একটি পরিস্থিতি, সেই জায়গাতে কিন্তু যে দেশেও জ্বালানি পরিস্থিতি বা মানে জ্বালানি নিয়ে মানুষের মধ্যে একটি আতঙ্ক কাজ করছে, যদিও সরকারের পক্ষ থেকে মজুদ পর্যাপ্ত বলে দাবি করা হচ্ছে। ফিলিং স্টেশনগুলোতে কিন্তু তারপরও একটু আমাদের হাতে একটি প্রতিবেদন রয়েছে, যদি দেখে নেই দর্শক। আজকেও কিন্তু যে ফিলিং স্টেশনগুলোতে মানুষের যে দীর্ঘ সারি বা গ্রাহকদের দীর্ঘ সারি, আমাদের হাতে প্রতিবেদনটি দেখে নিচ্ছি। জ্বালানি তেল যেন এক সোনার হরিণ, যার জন্য দীর্ঘ যানবাহনের সারি। চালকদের কেউ অপেক্ষায় রাত 3টা থেকে, কেউ আবার সেহরি সেরেছেন গাড়িতেই। জ্বালানি তেলের জন্য অপেক্ষা করা রাজধানীর আসাদ গেটে অবস্থানরত শত শত চালকদের কণ্ঠে উঠে এলো এমন চিত্র। ওনারা আমাদেরকে আশ্বাস দিছে যে গাড়ি চলে গেছে তেল আনার জন্য, আসার পরে আপনারা থাকেন, তেল আবার দিব আমরা। 4 ঘন্টা 5 ঘন্টা ওয়েট করে যদি 2 লিটার তেল নেই, তা আমরা তো মনে করেন বাসা লাগাতে পারবো, যাইতে পারবো না। চালকদের অভিযোগ, তেল থাকা সত্ত্বেও মজুত করেছে পাম্প কর্তৃপক্ষ। মহাখালী রেলগেটের ওই পার থেকে লাইন দিছি, এই 3 ঘন্টায় আমি প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে পর্যন্ত আসছি। অনেকে দেখা যায় টাঙ্কি খালি করে আইসা আবার তেল নিতেছে। রাজধানীর বিজয় সরণির আরেক ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত পরিমাণে তেল দিলেও সন্তুষ্ট নন ভোক্তারা। 1 ঘন্টা থেকে এখানে অপেক্ষা করছি, লাইনে আছি একদম শেষ মাথা থেকে। আস্তে আস্তে খুব এটা আগানোর যে ধরন সেটা আসলে খুব স্লো। পাম্প কর্তৃপক্ষের অভিযোগ, চাহিদার তুলনায় অতিরিক্ত জ্বালানি নিয়ে মজুত করছেন অনেক গ্রাহক। বাংলাদেশে যে কোনো জিনিস যখন দাম বেড়ে যায় অথবা ক্রাইসিস সৃষ্টি হয়, তখনই সবাই কি করে, ওটাকে কালোবাজারি করার চেষ্টা করে, রিজার্ভ করে অন্যভাবে বিক্রি করার চেষ্টা করে। কালকে রাত্রে পর্যন্ত যা ছিল আমরা একদম সম্পূর্ণটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পর এখন আমাদের পাম্পে 10 লিটারও তেল নাই। ঢাকার বাইরেও দেখা গেছে একই ধরনের চিত্র। চাহিদা অনুযায়ী জ্বালানি না পাওয়ার অভিযোগ বেশিরভাগ ভোক্তার। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। রাব্বি, দেখছিলাম প্রতিবেদনটি, মানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে শুধু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গাতেই কিন্তু যে মানে মানুষ যে আতঙ্কগ্রস্ত হয়ে বা আতঙ্কিত হয়ে যে বাড়তি তেল কিনছে, তার ফলে সেক্ষেত্রে কিন্তু সরকারের পক্ষ থেকে বারবার বলা হলেও মানুষ কিন্তু মনে হচ্ছে আমরা যেভাবে সবসময় বলে যে তার অনিশ্চয়তা ভেবেই কিন্তু এইভাবে অনিশ্চয়তা ভেবে এই যে কাটছে। এবং সেটির ফলে আমরা আমাদের প্রতিবেদনে দেখছিলাম যে বিভিন্ন পেট্রোল পাম্পের সঙ্গে যারা সম্পৃক্ত রয়েছেন তারা কিন্তু যে কথাটি বলছেন যে বাড়তি তেল কেনার কারণে মানুষের মধ্যে কিন্তু যেমন একটি আতঙ্ক কাজ করছে, ঠিক একইভাবে পেট্রোল পাম্পগুলোতে যে মজুদ ছিল সেখানে কিন্তু একটি টান পড়েছে। যদিও সরকারের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে দেশে জ্বালানি তেলের যে মজুদ রয়েছে সেটি কিন্তু যথেষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু এই যে মানুষ যে হুমড়ি খেয়ে বাড়তি তেল কিনছে সেটির কারণে আসলে যে পেট্রোল পাম্পগুলো এক ধরনের যে একটি অস্বস্তিকর একটা অবস্থার মধ্যে, এবং কোথাও কোথাও আসলে যে মানে পেট্রোল পাম্পগুলোর যে নিজস্ব যে মজুদগুলো রয়েছে সেটাতে কিন্তু এক ধরনের টান পড়ছে, অর্থাৎ বাজারে একটা অস্থিতিশীল একটা পরিবেশ কিন্তু যে তৈরি হয়েছে। রাব্বি, তবে আজকে কিন্তু যে মন্ত্রীরাও কথাবার্তা বলেছেন এবং সেখানে কিন্তু যে তারা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছেন যে এটার ফলে বা পর্যাপ্ত পরিমাণ জ্বালানির মজুদ রয়েছে এবং তার ফলে দেশে আসলে যে কোনো ধরনের নেতিবাচক প্রভাব পড়ার কোনো শঙ্কা নেই। যানবাহনে যেমন পড়বে না, ঈদ যাত্রায় পড়বে না, ঠিক একইভাবে দামেও এই ধরনের কোনো নেতিবাচক প্রভাব পড়ার শঙ্কা নেই। এ সংক্রান্ত আমার একটি প্রতিবেদন রয়েছে, দেখে তারপর ফিরছে আলোচনায়।
সপ্তাহখানেক পরই শুরু হচ্ছে ঈদ যাত্রা। যদিও চলমান পরিস্থিতিতে বেঁধে দেওয়া হয়েছে যানবাহনে দৈনিক জ্বালানি তেলের ক্রয়সীমা। রোববার রাজধানীর দিয়াবাড়িতে মেট্রো রেলের ডিপো পরিদর্শনে গিয়ে সড়ক পরিবহন মন্ত্রী জানালেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ থাকায় ঈদযাত্রায় কোনো প্রভাব পড়বে না। বাসগুলি পর্যাপ্ত ফুয়েল ঈদযাত্রার জন্য যা প্রয়োজন সেটা সরবরাহ করা হবে। অতএব জ্বালানি তেলের সংকট হতে পারে এই আশঙ্কার থেকে ঈদযাত্রা ব্যাহত হওয়া অথবা টিকিটের দাম বেড়ে যাওয়ার এর কোনো সুযোগ নেই। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী জানান, রোববার নতুন চালান আসায় দেশে আরও বেড়েছে জ্বালানি তেলের মজুদ। আপাতত আমরা দাম বাড়াচ্ছি না, সুতরাং দাম বাড়বে বলে ভয়ে তেল ভরে মজুদ করবেন এটা ঠিক হবে না। তেলের অভাব নাই, কিন্তু রেশনিংটা চালু রাখতে হবে। আমরা জানি না ওই যুদ্ধ কবে বন্ধ হবে। পরিস্থিতি বিবেচনায় এবার আলোকসজ্জা না করে স্বাধীনতা দিবস উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। দুপুরে সচিবালয়ে ঈদুল ফিতর ও স্বাধীনতা দিবস উপলক্ষে আইন শৃঙ্খলা পর্যালোচনা সভা শেষে একথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উদ্ভূত পরিস্থিতিতে এবং যাতে ফুয়েল ক্রাইসিস না হয় এবং কৃচ্ছতা সাধন করতে পারি সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার দেশব্যাপী এই দিবস উপলক্ষে কোনো আলোকসজ্জা করা হবে না। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ঈদের আগে সব পোশাক কারখানার বেতন ভাতা পরিশোধ করতে বলা হয়েছে। গার্মেন্টসে সেরকম সমস্যা থাকে আমরা বলেছি। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। রবিন, সেক্ষেত্রে জ্বালানি পরিস্থিতির অবস্থা দেখছিলাম এবং সবশেষে আপনার রিপোর্ট দেখছিলাম, সেক্ষেত্রে আসলে কি করছে সরকার? না, সরকারের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তারা যে পর্যাপ্ত মজুদ সেটি যেমন ধরে রাখার চেষ্টা করছেন, ঠিক একইভাবে পাইপলাইনে যেই জ্বালানিগুলো আসার কথা রয়েছে সেগুলো দেশে যেন ঠিকঠাক মতন আসে সেটি নিশ্চিত করার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছেন। এবং আজকে কিন্তু আমাদের চট্টগ্রাম থেকে আমাদের সহকর্মীরা যে আমাদেরকে তথ্যটি জানিয়েছেন সেটি হলো যে চট্টগ্রাম বন্দরে জ্বালানি বহনকারী 8টি জাহাজ সেটি কিন্তু যে চট্টগ্রাম বন্দরে এসেছে এবং সেগুলোতে এলএনজি এবং যে এলপিজি রয়েছে বলে কিন্তু যে জানানো হয়েছে। অন্যদিকে সরকারের পক্ষ থেকে যে বলা হচ্ছে যে মজুদ পর্যাপ্ত পরিমাণ রয়েছে, তবে রেশনিং যেটি সেটি অব্যাহত থাকবে। কারণ যেহেতু একটি যুদ্ধকালীন পরিস্থিতি চলছে, ইরান যুদ্ধ চলছে এবং সেই যুদ্ধ কতদিন চলবে সেটি নিয়ে আসলে যে এক ধরনের অনিশ্চয়তা রয়েছে, তো সেই কারণে রেশনিং অব্যাহত থাকার কথাই কিন্তু যে জ্বালানি বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে একটি বিষয় সরকারের পক্ষ থেকে যেটি আশ্বস্ত করা হয়েছে সেটি হলো আপাতত বিদ্যুৎ ও জ্বালানির দাম বাড়ছে না, তো সেক্ষেত্রে মানুষ যেন আতঙ্কিত না হন সে আহ্বান জানানো হয়েছে। তবে সবাই যেন পরিমিত জ্বালানি ব্যবহার করেন এবং সাশ্রয়ী হন সে আহ্বানটি কিন্তু সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। আমরা দেখলাম যে বেশি চাপের কারণে যাতে অন্য উদ্ভূত কোনো পরিস্থিতি না ঘটে সেজন্য কিন্তু নিরাপত্তা যে ব্যবস্থা সেটি কিন্তু যে জোরদার করা হয়েছে, সেই সিদ্ধান্তটি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তো সেই জায়গায় তেল বিপণন কোম্পানিগুলোর যে প্রধান স্থাপনা অর্থাৎ যে পতঙ্গস্থ যে প্রধান স্থাপনাগুলো রয়েছে এবং অন্যান্য যে বেশ কয়েকটি যে ডিপো রয়েছে, গুরুত্বপূর্ণ যে ডিপো রয়েছে তেল বিপণন কোম্পানিগুলোর, সেখানে নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সরকারের পক্ষ থেকে। এবং যে ফিলিং স্টেশনগুলোতে আমরা যেটি দেখতে পাচ্ছি যে বাঘ বিতণ্ডা কিংবা যে নানান ধরনের যে তর্ক বিতর্ক বা যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো মাঝে মাঝে দেখা যাচ্ছে, তো সেই জায়গায় দেশের সব ফিলিং স্টেশনে যে পুলিশের টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। এবং অন্যদিকে যে অবৈধ মজুদ কিংবা প্রয়োজনের তুলনায় বাড়তি দাম নেওয়া, খোলা বাজারে তেল বিক্রি কিংবা যে পাচার ঠেকানোর জন্য মোবাইল কোড বসানোর জন্য কিন্তু যে জেলা প্রশাসকদের সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে। এবং এরই মধ্যে কিন্তু আমরা এখনও যেটি দেখতে পাচ্ছি যে রাজধানীর বেশ কয়েকটি ফিলিং স্টেশনে যে মোবাইল কোড বা ভ্রাম্যমাণ আদালত তারা কিন্তু যে কাজ করছেন, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। রবিন, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ রাব্বি। মার্কিন ইসরায়েল হামলা ইরানে এবং ইরানের পাল্টা আক্রমণ, এসবের বিস্তারিত একই সাথে জ্বালানি নিরাপত্তা, বৈশ্বিক এবং বাংলাদেশ প্রেক্ষাপটে বিস্তারিত নিয়ে আলোচনার জন্য যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভিয়া, রবিন। এদিকে ঈদের আগেই সরকারি ভাতা পাবেন ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতরা। 14ই মার্চ কার্যক্রম উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মসজিদ প্রতি 10,000, মন্দির, গির্জা, প্যাগোডায় মাসে দেওয়া হবে 8,000, মিলবে উৎসব ভাতাও।
নির্বাচনে জয়ী হলে ইমাম মুয়াজ্জিন ও পুরোহিতদের মাসিক ভাতা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। ভোটে জয়ী হয়ে সরকার গঠন করে সেই প্রতিশ্রুতি পূরণের পালা এবার। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা জানালেন, সরকারি ভাতা দেয়া শুরু হবে ঈদের আগেই। 14 তারিখ সকাল 10টায় উসমানী মিলনায়তনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই যে ইমাম মুয়াজ্জিনদের যে সম্মানী ভাতা সেটা উনি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। পাইলট স্কিমের আওতায় প্রতি ইউনিয়ন এবং প্রতিটি পৌরসভা থেকে একটি করে মোট 4,908টি মসজিদ এবং অন্যান্য উপাসনালয়ে প্রতিটি উপজেলা থেকে 2টি করে মোট 990টি মন্দির, 72টি উপজেলায় 144টি বৌদ্ধ বিহার এবং 198টি উপজেলায় 396টি গির্জা বাছাই করা হয়েছে। মাসিক ভাতা বাবদ ইমাম 5,000 টাকা, মুয়াজ্জিন 3,000, খাদেম 2,000 টাকা পাবেন। আর মন্দির, বৌদ্ধবিহার ও চার্চের জন্য সব মিলিয়ে 8,000 টাকা করে পাবেন। ধর্মীয় উৎসবেও দেয়া হবে বোনাস। ঈদুল ফিতর ও ঈদুল আজহাতে 1,000 টাকা করে এবং দুর্গাপূজা, বুদ্ধ পূর্ণিমা ও বড়দিনে সংশ্লিষ্ট পুরোহিত, সেবায়িত, বিহার অধ্যক্ষ, বিহার উপাধ্যক্ষ, যাজক ও সহকারী যাজকদেরকে 2,000 টাকা করে উৎসব ভাতা প্রদান করা হবে। এই সম্মানী দিতে চলতি অর্থ বছরে 27 কোটি 13 লাখ টাকা প্রয়োজন হবে। আর 4 বছরের মধ্যে দেশের সব উপাসনালয়ে এই প্রকল্পের আওতায় আনতে সরকারের খরচ হবে 4,400 কোটি টাকা। সরকার আগামী 4 অর্থ বছরে মোট 4টি ধাপে এই কার্যক্রম বাস্তবায়ন করবে। স্বচ্ছতা নিশ্চিতে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ভাতা পরিশোধ করা হবে বলেও জানান ধর্মমন্ত্রী। আপনারা প্রমাণ পাবেন এটা ডিস্ট্রিবিউশনের পরে কতটুকু স্বচ্ছ হয়েছে ইনশাআল্লাহ। সারা দেশে 4.25 লাখ উপাসনালয়ে এই প্রকল্পের আওতায় আসলে 15 লাখ লোক সরকারি এ সুবিধা পাবেন। খাস করে দোয়া করবেন। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। গণতন্ত্রের অগ্রযাত্রায় অবদানের জন্য বিশেষ অদম্য নারীর সম্মাননা পেয়েছেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। আন্তর্জাতিক নারী দিবসে নাতনি জাইমা রহমানের হাতে পুরস্কার তুলে দিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নে ভূমিকা রাখবে সরকারের ফ্যামিলি কার্ড কর্মসূচি। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদুর রহমান বলেছেন, নারীরা এগিয়ে গেলে এগিয়ে যায় জাতি। গণতন্ত্রের অগ্রযাত্রায় শ্রেষ্ঠ অদম্য নারীর সম্মাননা পেলেন প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। রোববার সকালে উসমানী স্মৃতি মিলনায়তনে নারী দিবসের আয়োজনে তাকে এই সম্মাননায় ভূষিত করা হয়। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছ থেকে খালেদা জিয়ার পক্ষে মরণোত্তর অদম্য নারীর পুরস্কার গ্রহণ করেন নাতনি ব্যারিস্টার জাইমা রহমান। একই সঙ্গে 5 ক্যাটাগরিতে 5 জন নারীকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বেগম জিয়ার নেতৃত্বে দৃঢ়তার কথা উল্লেখ করেন পুত্রবধূ ডাক্তার জুবাইদুর রহমান। বলেন, নারীরা যখন এগিয়ে যায় তখন এগিয়ে যায় জাতীয়। গণতন্ত্র অগ্রগায়নের অদম্য বেগম খালেদা জিয়া। তার জীবন গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, নারীর শক্তি তার দৃঢ়তায় আর নেতৃত্বের শক্তি তার সাহসে। নারী যখন এগিয়ে যায় তখন একটি জাতীয় এগিয়ে যায়। নারীর রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়নে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন উল্লেখ করে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন, বর্তমান সরকারও স্নাতকোত্তর পর্যন্ত অবৈতনিক শিক্ষার পরিকল্পনা নিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে ভিত্তি স্থাপন করেছিলেন সেটিকে আরও শক্তিশালী ও সময় উপযোগী রূপ দেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বর্তমান সরকারও নারী শিক্ষার প্রসারে গুরুত্ব দিচ্ছে। নারীকে রাষ্ট্র ও সমাজের মূলধারা থেকে দূরে রেখে জাতীয় অগ্রগতি সম্ভব নয় মন্তব্য করে তরুণ প্রজন্মকে সমতার মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি। অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে সরকার ফ্যামিলি কার্ড কর্মসূচি গ্রহণ করেছে। আমি আশা করি এই উদ্যোগ পরিবারগুলোর অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে ইতিবাচক ভূমিকা রাখবে। নারী দিবসের আলোচনা ও অদম্য নারী পুরস্কার অনুষ্ঠানে অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার সহস্রাধিক নারী। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। পরিকল্পনা করে গুমের মতো ফৌজদারি অপরাধ করেও পলাতক শেখ হাসিনার কোনো অনুশোচনা নেই বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অভিযোগ, বিদেশের মাটিতে বসে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে। জানান, ভুক্তভোগী পরিবারের ভবিষ্যৎ সুরক্ষার উদ্যোগ নেবে সরকার।
কন্যা জায়া জননী আর বোনকে নিয়ে যে নারী জগৎ দেশে এর একটি উল্লেখযোগ্য অংশ গেল এক যুগেরও বেশি সময় ধরে খুঁজে বেড়াচ্ছেন নিজ স্বজনকে। বিশ্ব নারী দিবস উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে মায়ের ডাক প্রামাণ্য চলচ্চিত্রের উদ্বোধনী আয়োজনে গুমের শিকার পরিবারগুলোর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। বারবার ভারাক্রান্ত হয়ে পড়েন খোদ বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রীও। কেউ কথাও শুনতে চাইতো না, ভয় পেত। আমরা আমাদের মানুষদের খোঁজও পেলাম না, এর বিচারও আজ পর্যন্ত পাইনি। আমরা এখন কষ্টে যন্ত্রণা এখন আমরা স্তব্ধ হয়ে গেছি। একটা জীবন কখনো কেউ ধরে নিয়ে পার করতে পারে না। ফৌজদারি অপরাধ করেও কোনো অনুশোচনা নেই জানিয়ে ফখরুলের অভিযোগ, উল্টো দেশ নিয়ে ভারত থেকে চক্রান্তের জাল বুনছেন শেখ হাসিনা। আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স। গত ১.৫ দশকে গুমের শিকার ব্যক্তি ও পরিবারগুলোর ভাতা এবং ভবিষ্যৎ সুরক্ষার বিষয়ে রাষ্ট্রীয় উদ্যোগ নেওয়া হবে বলে জানান স্থানীয় সরকার মন্ত্রী। এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্য, বেঁচে থাকবার জন্য, ভালোভাবে একটু জীবন যাপন করবার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি। চলচ্চিত্র ও দৃশ্য মাধ্যমে গুমের সঠিক তথ্য তুলে ধরতে নির্মাতাদের প্রতি আহ্বান জানান তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী। ষড়যন্ত্রের কাছে তিনি পরাজিত হয়েছে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। বুকে কষ্ট চেপে নির্বাচনের ফল মেনে নিলেও আর কোনো অন্যায় বরদাস্ত করা হবে না। সন্ধ্যায় নিজামী ইসলাম পার্টির ইফতারে এই হুঁশিয়ারি দিয়েছেন জামায়াতের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। এ সময় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে বিএনপি। রাজনীতিক, আলেম, সাংবাদিক সহ বিশিষ্টজনদের সম্মানে বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির ইফতার মাহফিল রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এ আয়োজন করে দলটি। ইফতারের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বিভিন্ন দলের প্রতিনিধি। তারা বলেন, সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ লঙ্ঘন করেছে বিএনপি। জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ, সেটাকে তারা পরিপালন করার বিন্দু মাত্র কোনো আগ্রহ তাদের তরফ থেকে তারা প্রকাশ করছেন না। কার্যত তারা জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ৮ নম্বর অনুচ্ছেদে বর্ণিত সংবিধান সংস্কার পরিষদের সদস্য এবং সংসদ সদস্য হিসেবে একই শপথ অনুষ্ঠানে শপথ নেওয়ার যে বিধান, সেই বিধান তারা লঙ্ঘন করেছেন। দয়া করে আপনারা পাশ না কাটিয়ে, হেরে যাওয়ার চক্রান্ত না করে, অথবা আইনের মাধ্যমে আদালতের কাঁধে বন্ধুকে স্বীকারের চেষ্টা না করে আপনারা জনমুখ রায়কে মেনে নেন। জুলাই সনদ যে কোনো করেই হোক বাংলাদেশে বাস্তবায়িত হবে ইনশাআল্লাহ। বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন না করে তাদের পক্ষে ক্ষমতা ধরে রাখা সম্ভব হবে না ইনশাআল্লাহ। প্রধান অতিথির বক্তব্যে জামাত ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, বুকে কষ্ট চেপে 11 দলীয় ঐক্য নির্বাচনের ফল মেনে নিলেও আর কোনো অন্যায় মেনে নেওয়া হবে না। এ সময় তিনি অভিযোগ করেন, বিএনপির কাছে নতি স্বীকার করে একই দিন 2 ভোট করেছে অন্তর্বর্তী সরকার। আমরা বলেছি, অনেক কষ্ট বুকে চেপে আমরা এই নির্বাচনের রায় আপাতত মেনে নিচ্ছি। অতীতের ধারাবাহিকতার সাথে সাথে বলে দিতে পারতাম এই নির্বাচন আমরা গ্রহণ করিনি, প্রত্যাখ্যান করলাম, তাহলে কি হতো? সেইটাও আমাদের সামনে বিবেচনায় ছিল বলেই আমরা মেনে নিয়েছি। কিন্তু তার মানে এই নয় যে সমস্ত অন্যায়কে আবার মেনে নেব। আমাদের দাবি ছিল যে গণভোটটা আগে হবে, কিন্তু বিএনপির অনড় মানসিকতার কারণে সরকার তাদের কাছে নথি স্বীকার করে একই দিনে গণভোট এবং সাধারণ নির্বাচন ঘোষণা করে। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে দায়িত্বশীলদের পদত্যাগ প্রসঙ্গে জামাত আমির বলেন, এই অঘটন ভালো লক্ষণ নয়। মেরিটোক্রেসিতে দলতন্ত্র আসে কেন? মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীরকে গ্রেফতার করেছে ভারতের পশ্চিমবঙ্গ পুলিশ। অবৈধ প্রবেশের মামলায় তাদেরকে 15 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
রাজধানীর পুরানো পল্টনে গত 12 ডিসেম্বর গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। ঢাকা ৮ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে চাওয়া হাদীকে গণসংযোগের সময় মাথায় গুলি করে পালিয়ে যায় আততায়ীরা। পরে ওসমান হাদীকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানেই 18 ডিসেম্বর তিনি মারা যান। আলোচিত এই হত্যাকাণ্ডের প্রধান আসামি সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেনকে রোববার রাতে ভারতের পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ। রাজ্য পুলিশের এসটিএফ এর এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই। এতে বলা হয়, শনিবার দিবাগত রাতে বাংলাদেশ সীমান্তবর্তী পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রতিবেদনে আরো বলা হয়, ফয়সাল ও আলমগীর মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করে। পরে বিভিন্ন স্থান ঘুরে পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় আসে। সেখান থেকে তাদের আবার বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল বলেও উল্লেখ করা হয়। এ ঘটনায় অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে। কলকাতার বিধাননগর আদালতে তাদের তোলা হয় এবং তাদের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন বিচারক। সুব্রত আচার্য, সময় সংবাদ, কলকাতা। রাজধানীর বনানীতে আবাসিক ভবনের নিচ থেকে কিশোরী গৃহকর্মীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিজ্ঞাসাবাদের জন্য ফ্ল্যাটের ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। রাজধানীর বনানীর একটি আবাসিক ভবনের ফ্ল্যাটে প্রায় 2 বছর ধরে কাজ করত 15 বছর বয়সী কিশোরী পিঙ্কি। রোববার দুপুরে হঠাৎ ভবনের সামনে তার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়। প্রাথমিকভাবে হত্যার খবর ছড়িয়ে পড়লেও সিসিটিভি ফুটেজে মিলেছে ভিন্ন তথ্য। দুপুর 12:57 ফ্ল্যাট থেকে বের হয় পিঙ্কি। তার কয়েক মিনিটের মাথায় তাকে ছাদের ওপর কাপড় নাড়তে দেখা যায়। এর কিছুক্ষণ পরই বিকট শব্দ শোনা যায়। সিসিটিভি ফুটেজে আরও দেখা যায়, ঘটনার সময় ওই ফ্ল্যাটের সব বাসিন্দা বাসার ভেতরেই ছিলেন। লাশ উদ্ধারের সময় উত্তেজিত জনতার তোপের মুখে পড়লে লাঠিচার্জ করে পুলিশ। এতে বেশ কয়েকজন আহত হন। আমরা দেখতে আইছি, কোন কিসের জন্য আইছে, আমরা নাচ হইছে দেখতে আইছি। পুলিশ বলছে, ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে পিঙ্কির মৃত্যুর কারণ। এই মৃতদেহ আমরা অলরেডি পোস্টমর্টমের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠিয়েছি। আশা করি পোস্টমর্টম রিপোর্টের পর এই সংক্রান্তে প্রতিবেদন আসলে আমরা বলতে পারবো যে আসলে কিভাবে মারা গেছে। পিঙ্কির মৃত্যুর ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বিজন নামে এক ভাড়াটিয়াকে আটক করেছে পুলিশ। শাহরিয়ার সৌমিক, সময় সংবাদ, ঢাকা। রাতের সময়ে আরও থাকছে বিসিবি নির্বাচনের অনিয়ম তদন্তে ক্রীড়া পরিষদে আবেদন। তামিম ইকবাল সহ ভোট বর্জন করা ক্লাব কর্তাদের বোর্ড ভেঙে দিতে প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ। এবার বাণিজ্য সংবাদ। বাংলাদেশের স্থলবন্দর দিয়ে পণ্য আমদানিতে ভারতীয় নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে মোদী সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে জানালেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে ভারতের ঋণ সহায়তায় চলমান বড় প্রকল্পগুলোর জটিলতার সমাধানের আশ্বাস দিয়েছেন ভারতীয় হাই কমিশনার। গেল বছরের জুনে বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে কাঁচা পাট, পাটজাত সুতা, বিশেষ সুতা সহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর দুদেশের মধ্যে আর্থিক খাতের সহযোগিতা জোরদার। বাণিজ্যিক সম্পর্ক সম্প্রসারণে রোববার সচিবালয়ে অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। বৈঠক শেষে তিনি জানান, দুদেশের বিদ্যমান যোগাযোগ ব্যবস্থা আরও কার্যকর করে বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। জানান, ভারতীয় ঋণে বাংলাদেশের চলমান প্রকল্পের ভবিষ্যৎ নিয়েও। All the projects which are on the ground are moving forward satisfactorily. There are some teething issues that we are trying to resolve. That happens in big projects. ভারতীয় এই কূটনীতিকের সঙ্গে বৈঠক ফলপ্রসূ হয়েছে জানিয়ে অর্থমন্ত্রী বলছেন, স্থলবন্দর ব্যবহার করে পণ্য আমদানিতে থাকা বিদ্যমান নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়ে ইতিবাচক সাড়া মিলেছে। স্থলবন্দরের এফিসিয়েন্সি, কাস্টমস যে ইস্যুগুলো আছে, আমাদের বিভিন্ন ইস্যুজ আছে, সব মিলিয়ে আলাপ হয়েছে। এগুলো প্রোগ্রেস করার ব্যাপারে আলাপ হয়েছে। সো হোপফুলি এটা প্রোগ্রেস করবে। ব্যবসা সহজীকরণ, কর সংস্কার এবং প্রযুক্তির ব্যবহার বাড়িয়ে অর্থনৈতিক কর্মকাণ্ডে আরও বেশি মানুষের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টি নিয়েও আলোচনা হয় বৈঠকে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক নারী দিবসে অমর 21শে বইমেলা ছিল নারী শক্তির জয়গান।
মেলায় আগতরা বলছেন নারী শুধু শব্দ বর্ণের পাঠক নন, সৃষ্টির কারিগরও। অমর একুশে বইমেলার দশম প্রহরে দেখা গেছে বসন্তের রং আর নারী শক্তির তেজ। আন্তর্জাতিক নারী দিবসের এই বিশেষ দিনে মেলা প্রাঙ্গণ ছিল অন্যরকম। মেলা ঘুরে কথা হলো সেই সব কলম সৈনিকদের সাথে যারা অক্ষরের বুননে প্রতিদিন লড়ছেন শিকল ভাঙার লড়াইয়ে। লেখক থেকে প্রকাশক সবার কণ্ঠেই ধ্বনিত হচ্ছে নারী ক্ষমতায়নের অমোঘ সত্য। তারা বলছেন কলমই হোক নারীর সবচেয়ে বড় অস্ত্র, আর বই হোক দিগন্ত ছোঁয়ার সিঁড়ি। লেখালেখির জগৎটাতে সাধারণত প্রায় 80% মিডল ক্লাস সেন্টিমেন্টের মানুষ এখানে আসে। আমাদের সমাজে যে সঙ্গতি অসঙ্গতি এই জিনিসগুলো আমাকে লেখালেখিতে আগ্রহী করেছে। যত সমস্যায় আসুক না কেন, আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা শুধু নারী নই, আমরা মানুষ। এম্পাওয়ারমেন্ট বা ক্ষমতা এটা কিন্তু ছিনিয়ে নেওয়ার কোনো বিষয় না, এটা হচ্ছে অর্জন করার বিষয়। মেলার তথ্য কেন্দ্র জানাচ্ছে নতুন সৃষ্টির মহোৎসবের খবর। মেলার দশম দিন পর্যন্ত জ্ঞানের ভাণ্ডারে যুক্ত হয়েছে মোট 833টি বই, যার মধ্যে শুধুমাত্র নারী দিবসের এই বর্ণিল দিনে মোড়ক উন্মোচন হয়েছে 75টির, যার সিংহভাগই নারীর সংগ্রাম, প্রেম আর অস্তিত্বের আখ্যান। শবনব নিবিড়, সময় সংবাদ, ঢাকা। পুলিশের সামনে সচিবালয় এলাকায় মব তৈরি করে গণমাধ্যম কর্মীদের ওপর হয়েছে হামলা। আহত হয়েছেন সময় সংবাদের বিশেষ প্রতিনিধি প্রসূন আশিস ও সিনিয়র ভিডিও জার্নালিস্ট আমিনুর রহমান। হামলাকারী জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান। ঘটনা খতিয়ে দেখে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে এনসিপি। রোববার বিকেলে সচিবালয়ের সংবাদ সংগ্রহ শেষে ফেরা পথে বিদ্যুৎ ভবনের সামনে গাড়ি পৌঁছালে ট্রাফিক সিগন্যালে পড়ে সময় সংবাদের গাড়ি। সিগন্যাল ছেড়ে দিয়ে নির্দিষ্ট সময়ের আগেই সিগন্যাল বন্ধ করেন ট্রাফিক সার্জেন্ট। এ সময় চালক হর্ন দিলে চড়াও হন তিনি। এ দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছিলেন এক পথচারী। তাকে ভিডিও না করার অনুরোধ করেন সময় সংবাদের বিশেষ প্রতিনিধি প্রসূন আশিস ও সিনিয়র ভিডিও জার্নালিস্ট আমিনুর রহমান। তখন হঠাৎ করেই মব তৈরি করে দুই সাংবাদিকের উপর হামলা করে এনসিপির যুব সংগঠন যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক সজীব হাসান। গুরুতর আহত হন প্রসূন আশিস। ঘটনার সত্যতা স্বীকার করে ট্রাফিক সার্জেন্ট বলেন, হঠাৎ করে ঘটনাস্থলে এসেই মারধর শুরু করে অভিযুক্ত ব্যক্তি। সময় সংবাদের সাংবাদিকের উপর হামলার ঘটনা খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে এনসিপি। মব সৃষ্টি করে গণমাধ্যম কর্মীদের উপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মকর্তারা। শাবাব ওয়াসি, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ছিনতাইয়ের চেষ্টার সময় গণপিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে ভোরে একটি মোটরসাইকেলে 3 যুবক এক পথচারীর রাস্তা অবরোধ করে টাকা ও মোটরসাইকেল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তার চিৎকার শুনে স্থানীয়রা ধাওয়া দিয়ে একজনকে ধরে গণপিটুনি দেয়। অপর 2 জন মোটরসাইকেল ফেলে পালিয়ে যায়। বিক্ষুব্ধ জনতা ছিনতাইকারীদের মোটরসাইকেলে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ গণপিটুনিতে আহত যুবককে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে ময়নাতদন্তের জন্য নিহতের লাশ মর্গে পাঠানো হয়। এবার খেলার খবর। বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে আমিনুল ইসলাম বুলবুলের ক্রিকেট বোর্ড ভেঙে দিতে ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অভিযোগ জমা দিয়েছেন তামিম ইকবালের নেতৃত্বে ভোট বর্জন করা ক্লাব কর্তারা। নির্বাচনে অনিয়ম উদ্ঘাটনে স্বাধীন তদন্ত কমিটির দাবি তাদের। ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, সামনের প্রিমিয়ার লিগ, এগুলো কিন্তু আনসার্টেন হয়ে আছে। এই ক্রিকেট বোর্ডকে এই জিনিসটার উত্তর দিতে হবে যে খেলা কেন হচ্ছে না। এখানে কোনো জোর জবরদস্তি কিছু না, বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক, এই কারণে আমরা এই ওয়েতে যাচ্ছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানের তেল ও পানি শোধনাগারে হামলা, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ। দেশে জ্বালানি সংকটের শঙ্কায় পাম্পে দীর্ঘ সারি, তেল গ্যাসবাহী জাহাজ আসায় হবে না সংকট। ঈদের আগে সরকারি ভাতা পাবেন ইমাম পুরোহিতরা। 14 মার্চ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। মসজিদে 10,000, মন্দির গির্জা প্যাগোডায় 8,000, মিলবে উৎসব ভাতাও। এবং ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও আলমগীর পশ্চিমবঙ্গে গ্রেফতার। পাঠানো হয়েছে 15 দিনের রিমান্ডে। অবৈধ অনুপ্রবেশের অভিযোগ। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।